শেখ হাসিনার বর্তমান অবস্থান জানে না সরকার। দিল্লি দুবাই কূটনৈতিক চ্যানেলে যোগাযোগেও মেলেনি তথ্য। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। কাল মহাষষ্ঠী, পূজা মণ্ডপে আনুষ্ঠানিকতা শুরু। ঢাকেশ্বরীতে নিরাপত্তা মহড়া। বৃহস্পতিবারেও ছুটি ঘোষণা। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। কাগজে আছে, বাস্তবে নেই রাজধানীর জলাবদ্ধতার সমাধান। আগের সরকারের গোজামিল তথ্য হুবহু উপস্থাপন। আমার বয়স কত? 2 মাস। সুতরাং 20 বছরের জিনিস আজকে এসে আলোচনা করো না, ওয়েস্টেজ অফ টাইম। সান্ধ্যবাজারের শুরুতেই শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না অন্তর্বর্তী সরকার। দিল্লি ও দুবাইয়ে যোগাযোগ করেও কূটনৈতিক চ্যানেলে তথ্য মেলেনি। ভারতে অবস্থান করা রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাইম আবির। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। তারপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়, শেখ হাসিনা ভারতেই থাকবেন না অন্য দেশে আশ্রয় চাইবেন। যদিও গেল 2 মাসে বিভিন্ন অডিও বার্তায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে গত 19 সেপ্টেম্বর ভারতে 45 দিন থাকার ভিসার মেয়াদ শেষ হয় শেখ হাসিনার। এরপর বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নেবার বিষয়টি প্রচারিত হবার পর ফের আলোচনায় আসে বিষয়টি। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের থেকে। উত্তরে উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়টি জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লি ও দুবাইয়ের সাথে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ব্রিফিংয়ে উঠে আসে ভারতে অবস্থান করা সাবেক এমপি মন্ত্রীদের ট্রাভেল পাস ইস্যুর বিষয়টি। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে যাওয়া যেতে পারে। শেখ হাসিনাকে ভারত থেকে সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে অফিসিয়ালি বেশি কিছু জানে না বাংলাদেশ। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। নাইম আবির, এখন ঢাকা। একদিন বাড়ল দুর্গাপূজার ছুটি। বৃহস্পতিবারও থাকছে সরকারি ছুটি। দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনার বিচার করা হবে। এদিকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব। প্রতিমা স্থাপন সহ প্রস্তুতি শেষ হয়েছে মণ্ডপে মণ্ডপে। আরো জানাচ্ছেন মাঝার ইমন। ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার। ইতিমধ্যেই রাজধানী সহ দেশজুড়ে প্রস্তুত করা হয়েছে ৩২,০০০ পূজা মণ্ডপ। দেবীপক্ষের সূচনা লগ্নে ঘরের মেয়ে দুর্গাকে বরণ করে পূজা অর্চনা করতে অপেক্ষার ক্ষণ গুনছেন মর্তের সন্তানরা। সেই সাথে ঢাকের বোল, কাসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনায় শঙ্কাও রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহড়া হয় ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যদের। আধুনিক প্রযুক্তিসহ মহড়ায় অংশ নেয় সোয়াত টিম, ডগ স্কোয়াড। পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানান, রাজধানীসহ দেশজুড়ে দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর দুর্গাপূজার সরকারি ছুটি একদিন বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মাহফুজ আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচারের আশ্বাস দেন মাহফুজ আলম। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভিতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করে বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় 8 দফা দেয় এই দুই সংগঠন। এই প্রথমবার বাংলাদেশে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে এনটিএমসির পক্ষ থেকে। সেখানে 31,461টি পূজা মণ্ডপ এবং সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে যুক্ত আছেন। বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় পূজার আয়োজন স্থানীয় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আয়োজকরা স্থির করবেন। প্রতিমা নির্মাণ সহ পূজায় শান্তির পরিবেশ সুনিশ্চিত করতে হবে। বন্যাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা কমেছে বলেও জানানো হয় এই সভায়। মাঝার ইমন, এখন, ঢাকা। কাল ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আজ পঞ্চমীতে চলছে বোধন পূজা। দেবীকে জাগ্রত করার অর্চনা সারা দেশের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও শুরু হয়েছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানবো। আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, এখন কোন আনুষ্ঠানিকতা চলছে? গালিব, আজকে পঞ্চমী তিথি দেবী দুর্গার যেই আগমন, অর্থাৎ যেই বোধন পূজা, সেই বোধন পূজার কার্যক্রম চলছে জাতীয় যেই ঢাকেশ্বরী মন্দির। আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আপনি জানেন যে বাঙালি হিন্দু সমাজের সবচাইতে বড় যেই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজার যে দেবীপক্ষের সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে। তবে আজকে যেই পঞ্চমী তিথিতে বোধন পূজা, সেই বোধন পূজার কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি আরেকটু দেখাতে যাই যে আজকের এবছরের দেবী দুর্গার যেই সাজ, সেই সাজও আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ এই ঢাকেশ্বরী মন্দিরে উন্মোচন করা হয়, যেখানে একেবারে দেবী দুর্গার সাথে তার যেই পুত্র গণেশ, কার্তিক এবং কন্যা সরস্বতী রয়েছে। এই সার্বিক যেই আজকে যে পূজা মণ্ডপের যে উন্মোচন, সেটিও আজকে সন্ধ্যা নাগাদ হয়েছে, যেখানে আমরা দেখেছি যে সাধারণ যেই ভক্তরা রয়েছে দেবী দুর্গার, তারা দেবীর দর্শন করছেন এবং দেবীকে প্রণাম করে তাদের যেই মনস্কামনা রয়েছে সেটি তারা দেবীকে জানাচ্ছে। পাশাপাশি বোধন পূজার যে কার্যক্রম আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ শুরু হয়েছে। এখনও আপনারা শুনতে পাচ্ছেন যে ডাক ঢোলের যেই শব্দ, সেই ডাক ঢোলের শব্দ, শঙ্খ, পাশাপাশি আরতি। আমরা দেখেছি যে বেলতলায় এই মূলত এই পূজার আয়োজন করা হয়েছে, ঘরটি স্থাপন করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি দেবীকে বিভিন্ন ফুলের মাধ্যমে আহ্বান করা হয়েছে। আমরা দেখেছি মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রধান পুরোহিত, পাশাপাশি গৃহের নারীরা, অর্থাৎ এই পূজায়, অর্থাৎ বোধন পূজায় আমরা দেখছি নারীদের অংশগ্রহণটাই বেশি দেখেছি। আর যেহেতু দুর্গা পূজা মূলত নারী শক্তিকে প্রদর্শন করারই একটি পূজা, হিন্দু শাস্ত্র মতে এই পূজাটি মূলত নারী শক্তির যে আবির্ভাব হয় মর্তে, সেই বিষয়টিকেই ধারণ করে এই পূজা করা হয়। সেক্ষেত্রে আজকে যেই বোধন পূজা, সেখানে আমরা দেখেছি যে নারীদের অংশগ্রহণ আমাদের চোখে পড়েছে। পাশাপাশি মূলত যে হিন্দু যে পঞ্জিকা রয়েছে, সেই পঞ্জিকা মতে মহালয়া, বোধন এবং
সন্ধি পূজার মাধ্যমে মূলত এই দুর্গা উৎসবের যে মূল আয়োজন সেই আয়োজন উদযাপন করা হয়। যেটি বলছিলাম যে বোধন পূজার যে মূল কার্যক্রম আমরা দেখেছি বিভিন্ন প্রসাদের মাধ্যমে ভক্ত সাধনের বিভিন্ন আমরা দেখেছি তাদের যে উৎসাহ যে উদ্দীপনা দুর্গাপূজাকে ঘিরে সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি ভক্তকুলের মাঝে। সব মিলিয়ে যদি বলতে চাই যে দেবী পক্ষের সূচনা লগ্নে যেই দুর্গা উৎসবের যে আয়োজন শুরু হয়েছিল, আজকে পঞ্চমী তিথিতে বোধন পূজার মাধ্যমে দেবীকে আহ্বান করা হয়েছে এবং আগামীকাল ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বিজয়া দশমীর মাধ্যমে দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে এই দুর্গা পূজা শেষ হবে। আরেকটি কথা বলে রাখতে চাই, নিরাপত্তার যে বিষয়টা আমরা সকালে দেখেছি ডিএমপি কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তারা নিরাপত্তার বিষয়টি সারা দেশের নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তো রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শারদীয় দুর্গা উৎসবের এই ছিল সবশেষ খবর। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। আজকে চলছে বোধন পূজা, তারই সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাঝারি। দেখছেন শান্তবাজার। গালিব, ঢাকা শহরে জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কোনো সমাধান হয়নি। এই শহরে যারা রোজ চলাচল করে তারা এটি সুস্পষ্টভাবে সমর্থন করবেন, কিন্তু তারপরেও কাগজে কলমে দেখানো হয়েছে যে ঢাকা শহরের মধ্যে জলাবদ্ধতা নেই। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে যেসব কাগজপত্র ছিল, নথিপত্র, সেগুলো গোজামিল দেওয়া ছিল, সেই তথ্যগুলোই স্থানীয় সরকার উপদেষ্টার সামনে আজ উপস্থাপন করা হয়েছে। এবং যখন উপস্থাপন করা হয় তখন তিনি বলেন যে তার যে সময় মেয়াদ এখন পর্যন্ত খুব বেশি দিন যায়নি বলে তিনি এই বিষয় নিয়ে আসলে সবাইকে থামিয়ে দেন। ব্যাপারটা এরকমই ঘটেছে এবং সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা শহরের এই জলাবদ্ধতা নিয়ে সেখানে একটি সভা হয়, সেই সভায় আসলে এই ঘটনাগুলো ঘটে। আজহার লিমনের এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। রাজধানীর গ্যান্ডারিয়া, জুরাইন, শনিরাখড়া, মান্ডা কিংবা দনিয়া যখন খানাখন্দে ভরা সড়ক জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে, তখন দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন সমস্যা চিহ্নিত করে তার সমাধানও করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ছিল বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনকল্পে চলতি বছরের দ্বিতীয় সভা, যেখানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। এর কার্যপত্রের পঞ্চম পৃষ্ঠায় আছে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেয়া উদ্যোগগুলোর কথা, যার শুরুতে বলা হয়েছে জলাবদ্ধতা প্রবণ 161টির মধ্যে 109টি স্থানের জলাবদ্ধতার কারণ উদ্ঘাটন করে সমাধান করা হয়েছে। কিন্তু বাস্তবতা যে করুণ তা নিয়ে নতুন করে কিছু বলার না থাকলেও অবাক হওয়ার বিষয় হলো এই একই অগ্রগতি দেখানো হয়েছিল 3 মাস আগে 4 জুলাই অনুষ্ঠিত প্রথম সভার কার্যপত্রেও। সাবেক মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের কার্যপত্রের দ্বিতীয় পাতার পঞ্চম পয়েন্টেও লেখা হয়েছিল 161টির মধ্যে 109টির সমাধান করা হয়েছে। আগের আমলের এই কাগজে বৃত্তান্তের হুবহু নকল কেন, কিংবা এই 3 মাসের অগ্রগতি কি প্রশ্ন করতে গেলে থামিয়ে দেন সংশ্লিষ্ট উপদেষ্টা। আমরা দেখি যে ঢাকা শহরে মানে এই মিটিং এর সাথে হয় এই মানুষের ভোগান্তির কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এটা কি 5 জুলাইয়ের আগে বলেছো? 5 জুলাইয়ের আগে বলেছো? আমার বয়স কত? আমার বয়স কত? আমার বয়স কত? 2 মাস। সুতরাং 20 বছরের জিনিস আজকে এসে আলোচনা করো না, ওয়েস্টেজ অফ টাইম। সংকট সমাধানে স্থানীয় সরকার উপদেষ্টার নজর বেশি ছিল গণমানুষের সচেতনতার দিকেই, যেমনটা আগের মন্ত্রীরাও বলেছেন। তবে তিনি আশাবাদী এবারে বিশেষজ্ঞদের নিয়ে তিনি যে সভার ডাক দিয়েছেন তাতে সমাধান হবেই। একটু ঘুরে ফিরে সেই মোটা দাগে একেবারেই সেই মোটা দাগের কথা, নর্দমায় ময়লা জমছে, ময়লাটা হচ্ছে এই ধরনের ময়লা যেগুলো বিভিন্নভাবে জনসাধারণের সচেতনতার অভাবে এই ময়লাগুলো জমছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম খাল উদ্ধার নিয়েও সুনির্দিষ্ট কোনো জবাব দেননি এই উপদেষ্টা। এটার কারণে আজহার লিমন, এখন, ঢাকা। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে হত্যা ও হত্যা চেষ্টার 6 মামলা থেকে জামিন দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সন্ধ্যায় মুক্তি পান তিনি। প্রথমবারের মতো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী জামিন পেলেন, যার 5 দিনের রিমান্ড চলমান ছিল। মঙ্গলবার বিকেলে সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হলে খিলগাঁও থানার 4 মামলা ও পল্টন থানার 2 মামলা সহ মোট 6 মামলায় জামিন আবেদন করা হয়। রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সাবের হোসেন চৌধুরীকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তবে তার শারীরিক অসুস্থতার কারণে রিমান্ড শেষ হওয়ার আগেই আবারও তাকে আদালতে তোলা হয়। জামিন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা।
নতুন জরিপে সুন্দরবনে বেড়েছে 11টি বাঘ, 100 বর্গ কিলোমিটারে 3টি করে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ। বাঘের সংখ্যা বাড়ার কারণগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন সন্ধ্যাবাজার। বিচার বিভাগের সংস্কার নিয়ে এখনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক শেষে এই কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। জানান, নিজেদের কাজ এগিয়ে নিতে বৈঠক শুরু করেছে কমিশন। বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে আলোচনা হয়। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই বিভিন্ন খাতের সংস্কার করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এরপরেই গঠিত হয় সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমানকে। পরে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন কমিশনের সদস্যরা। 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। কমিশন প্রধান বলেন, পুরোপুরি স্বাধীন বিচার বিভাগ একটি ভ্রান্ত ধারণা। সরকার ছাড়া বিচার বিভাগ চলে না। বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। অ্যাবসলিউট সেপারেশন, এইটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি বলতে কিচ্ছু নেই, কোনোটাই নাই। অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারবে না। এই যদি কোর্ট না থাকে, বিচার বিভাগ যদি না থাকে, দেশ চলতে পারবে না। কি কি বিষয় সুপারিশ করা হবে এই প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, বিচার বিভাগ সংস্কার নিয়ে এখনো কোনো নির্দেশনা সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়গুলোকে জোর দিচ্ছে কমিশন। আমরা জনসাধারণের সুখ সুবিধাটা দেখব। আমরা এখন ধরেন একটা মামলার প্রসেস যে আরম্ভ হয়, একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এটা কীভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব, বিলম্ব যাতে না হয়। এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। ইতিমধ্যে সরকার থেকে আমরা গাইডলাইন কিছুটা পেয়ে যাব। বিচার বিভাগের সব পক্ষের সঙ্গে বৈঠক করা সহ ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তবে রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার সুপারিশ নিয়ে বসতে পারে বলে মনে করেন কমিশন প্রধান। ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কারণ ওদেরও তো অনেক বিচার থাকে, টেকনিক্যাল ওদের এটা। এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো। তো জাহিদ হাসান, এখন ঢাকা। আগামীতে চট্টগ্রাম বন্দরের কোনো প্রকল্প ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে হবে না। ঠিকাদার নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। মাত্র 2 মাসে 20 বছরের চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কেনাকাটায় ও প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি ঠিক করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হয় আমদানি রফতানি বাণিজ্য, বিনিয়োগ ও দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে ও পরে ইন্টারনেট সেবা বন্ধে এবং বন্যায় বন্দরে পণ্য ডেলিভারি ব্যাহত হয়। তৈরি হয় ব্যাপক জাহাজ ও কন্টেইনার জট। এই সংকট অনেকটা কাটিয়ে উঠলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বন্দরের চলমান মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়।
সেই সঙ্গে বন্দরের সবচেয়ে আয়বর্ধক কন্টেনার টার্মিনাল এনসিটি নিয়ে সরকারের নীতি কী হবে, কারা পরিচালনা করবে এনসিটি, এ নিয়েও উদ্বিগ্ন বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা। এই প্রেক্ষাপটে নৌপরিবহন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার 1.5 মাসের মাথায় প্রধান সমুদ্র বন্দরের হালচাল, কার্যক্রম এবং প্রকল্পগুলোর খুঁটিনাটি জানতে 3 দিনের সফরে গত রোববার চট্টগ্রামে আসেন নৌপরিবহন উপদেষ্টা। বন্দরের সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও টার্মিনাল পরিদর্শন এবং চলমান প্রকল্পগুলো নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, বন্দরগুলো সঠিকভাবে ব্যবহার হলে ও দুর্নীতি বন্ধ হলে আয় বাড়বে, তবে সব অনিয়ম রাতারাতি ঠিক হবে না জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আগামীতে কোনো প্রকল্পে ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ হবে না। তারা অনেকে মনে করেন যে ওপেন টেন্ডার হলে আবার ক্লজ লাগে, সেই ক্লজগুলো আমরা দেখব যাতে আরও অনেকে পার্টিসিপেট করতে পারে। অনেক লাইসেন্স দেওয়া হচ্ছে কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং, লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। এই সবই কিন্তু আমাদের নজরে আছে। প্রস্তাবিত মেগা প্রকল্প বে টার্মিনালে বিদেশি বিনিয়োগ ঠিক আছে উল্লেখ করে সবগুলো উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পুনরায় পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। ফরেন কারেন্সি আর্নিং, অন্য আর্নিং অনেক বেশি হতে পারে যদি আমরা পোর্টগুলোকে সঠিকভাবে ইউজ করি। পোর্টের মধ্যে যে অরাজকতা আছে সেটা বন্ধ করতে পারি, পোর্টের মধ্যে যে চুরি চামারি আছে সেগুলো যদি বন্ধ করতে পারি, এবং আমরা এখন পোর্টের ব্যবস্থাপনা যারা আছে তারা দৃঢ় সংকল্প পোর্টকে ক্লিন করা। বর্তমানে বন্দরের সবচেয়ে বড় আয়বর্ধক কন্টেনার টার্মিনাল এনসিটি 18 বছর ধরে পরিচালনা করছে বেসরকারি অপারেটর সাইপারটেক। সরকার পতনের কয়েক মাস আগে হাসিনা সরকার এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের জন্য পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করে। যদিও বন্দরের কর্মকর্তা ও শ্রমিকরা বন্দরের অর্থে নির্মিত আয়বর্ধকের টার্মিনাল বিদেশি অপারেটরকে না দেওয়ার দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রাম বন্দর বছরে 30 থেকে 31 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে। এর 55 ভাগ হ্যান্ডলিং হয় ও বন্দরের সিংহভাগ আয় আসে এই টার্মিনাল থেকে। যদিও নৌ পরিবহন উপদেষ্টা এনসিটির ব্যাপারে সাংবাদিকদের নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। দেখছেন শান্তবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং উদ্ভাবনের জন্য এবছরও পদার্থবিজ্ঞানে দেওয়া হলো নোবেল। যৌথভাবে পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান জেফ্রি ই হিন্টন। Physics to John Hopfield, Princeton University, USA, and Jeffrey Hinton, University of Toronto, Canada, for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks. শান্তবাজারে নিয়ে থাকছে বিস্তারিত। শান্তবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। গালিব, নতুন জরিপে দেখা গেছে বাঘের সংখ্যা বেড়েছে 11টি এবং বর্তমানে সেই সংখ্যা 125টি। বাঘশুমারি অনুষ্ঠানে জানানো হয় যে সুন্দরবনের প্রতি 100 বর্গ কিলোমিটারে 2টিরও বেশি বাঘ রয়েছে এবং কর্মকর্তারা যেটি বলছেন যে চিত্রা হরিণ এবং বন্য শূকর এইগুলো হচ্ছে বাঘের খাবার। এগুলোর সরবরাহ পর্যাপ্ত থাকার কারণে বাঘের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু সুন্দরবনে একটা বিষয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা সুন্দরবনের পরিবেশ দূষণের একটা বিষয় ছিল। সেখানে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন যে এই ব্যাপারটা আবারও পুনরায় মূল্যায়ন শুরু হবে। আজহার লিমনের এ নিয়ে একটা প্রতিবেদন রয়েছে। এটা মনে হয় বাগমামার এলাকা। তার কি কিছুতে সন্দেহ হচ্ছে? দিনে কিংবা রাতে এভাবে বনের রাজাদের চোখ ফাঁকি দিয়েই গোপন ক্যামেরাগুলো তুলে এনেছে তাদের অলস কিংবা কর্মচঞ্চল সময়ের ছবি, এবং সে সংখ্যাটি একেবারে কমও নয়। 2023 সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই গবেষক দল প্রায় 11 লাখ ছবি সংগ্রহ করেছে, যা এখন উচ্চতর গবেষণার জন্য যাচাই বাছাই হচ্ছে। আর এই ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির বদৌলতে জানা যাচ্ছে সুন্দরবনে বাড়ছে অতি বিপন্ন বাঘের সংখ্যা। সবশেষ জরিপের ফল 6000 বর্গ কিলোমিটার সুন্দরবনের
605টি অঞ্চলে বাঘ মিলেছে 125টি, যার মানে প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘ আছে 3টির কাছাকাছি। 3 কোটি টাকা ব্যয়ের বাঘশুমারি প্রকল্পের হিসাব ধরে বন ও পরিবেশ মন্ত্রণালয় বলছে যা আগের তুলনায় মোটামুটি 10% বেশি। বাঘের মূল থ্রেট হচ্ছে চোরা শিকারী। সুতরাং সেই চোরা শিকারীটার মধ্যে সুন্দরবনের যে জলদস্যু বনদস্যু ছিল তারাও কিন্তু এই চোরা শিকারীদের সাথে তাদের কানেকশন ছিল। সেই হিসেবে জানেন যে আজ থেকে 6 বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় 6 বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সুন্দরবনের সীমানায় সাবেক সরকারের আমলে প্রতিষ্ঠিত রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এ ব্যাপারে প্রশ্ন করলে পরিবেশ উপদেষ্টা বলেন তারা রামপাল এবং নতুন প্রতিষ্ঠিত শিল্পগুলোর দূষণের প্রকৃত চিত্র প্রকাশ করতে চান। রামপালে যে এয়ার ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। এখানে সুন্দরবনে গজে ওঠা হোটেল, রিসোর্ট, অগ্নিকাণ্ড ও চোরা শিকারীদের নিয়েও জানতে চান সাংবাদিকরা। আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলবো। এই যে ট্যুর অপারেটরদেরকে বলা, ওদের কাছ থেকে মতামতগুলো আনা, এগুলি আসুক, ডুজ এন্ড ডোন্টস এর একটা তালিকা আপনারা দেখতে পাবেন। এটা খালি তালিকা দেখবেন না, এটা আপনারা এনফোর্সমেন্টও দেখতে পাবেন। সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রি যাপন ইস্যুতে পরিবেশ উপদেষ্টা বলেন 15 অক্টোবর হোটেল মালিকদের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে 20 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। রাত্রি যাপনে দুটো বিষয়, রাত্রি যাপনের ব্যাপারে আগের তো সিদ্ধান্ত ছিল, আর পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আগের সিদ্ধান্ত ছিল। এখন সেইগুলো আমরা বাস্তবায়ন যদি করতে চাই তাদের মতামতগুলো কি, তবে রাত্রি যাপন এবং পর্যটন সীমিত এটা নিয়েই তাদের সিদ্ধান্তগুলো তারা আমাদেরকে বলেছেন 15 তারিখের মধ্যে জানাবেন। বাঘ শুমারি প্রকাশের অনুষ্ঠানে জানা যায় সারা পৃথিবীতে বাঘের সংখ্যা 3840টি এবং আন্তর্জাতিক মান অনুসারে সুন্দরবনে বাঘের ঘনত্ব হওয়া উচিত 100 বর্গ কিলোমিটারে 4.5টি। এই হিসেবে সুন্দরবনে মোট বাঘ থাকা উচিত 270টি। পরিবেশ উপদেষ্টা আশাবাদী করতে চাইছেন তারা নীতি, আইনসহ সামগ্রিক সংস্কারের উদ্যোগ নিয়ে পরিবেশ ও বৈচিত্র্য সংরক্ষণের সেই পথে আগাচ্ছেন। আজহার লিমন, এখন, ঢাকা। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বেশিরভাগ স্থান থেকেই নামতে শুরু করেছে বন্যার পানি, তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। পানির স্রোতে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি। দুর্গত এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। 3 জেলা মিলিয়ে এখনও পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। বন্যার পানিতে ভাসছে দুর্গত এলাকার বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। খেয়ে না খেয়ে কোনো রকমে চলছে বানভাসী মানুষের জীবন। ময়মনসিংহ অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। হালুয়াঘাট, ধুবাউড়া ও ফুলপুর উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হলেও যেতে চান না অনেকেই। দুর্ভোগ দুর্দশা মাথায় নিয়েই রয়ে গেছেন আপন ঠিকানায়। বৃষ্টি হলেই বেড়ে যায় পানি। এ নিয়ে দুশ্চিন্তা ভর করেছে নতুন করে। এই 2 দিন তো একটু কমছে, আবার রাত্রে বৃষ্টি থেকে আবার বাড়তে হয়েছে। বাড়ি ঘর তলে হাইরিয়া হনা রাস্তাঘাটে আমরা আসি। উদ্ধার করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এই সব এলাকার মানুষগুলো আসলে আশ্রয় কেন্দ্র সম্পর্কে এতটা অবগত না, তা আশ্রয় কেন্দ্রে যেতে রাজি না। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও শিশু খাদ্যের জন্য চলছে হাহাকার। এদিকে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা যথেষ্ট নয়। থাকি আশ্রয় কেন্দ্রে অনেক থাকার খবর নেব গেছে নেয় না কেউ স্যার। আমরা বর্তমান বাড়িঘর সারা গরু বাছলে এদিক সেদিক চলাফেরা করতেছি। ত্রাণ সামগ্রী বেশি দরকার, ত্রাণ সামগ্রী থাকলে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতাম। শেরপুরে, ঝিনাইগাতি, নকলা ও নালিতাবাড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতবাড়ি থেকে নেমে যাচ্ছে পানি, তবে বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পানির তীব্র স্রোতে ভেঙে গেছে বেশিরভাগ ঘরের অবকাঠামো। দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। স্যাঁতসেঁতে বসত ঘরে নেই রাত্রি যাপনের পরিবেশ। চারণভূমি ডুবে থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশুর।
থাকার ঘরে পানি নামছে কিন্তু রান্না ঘরে পানি নামে নাই। আমাদের আরো কষ্টটা বাড়ছে, দেখা যাচ্ছে যে আমরা চুলাতে রান্না করতে পারতেছি না, ঘর বাড়ি ভেঙে তো গেছে, এখন আমরা আস্থার মধ্যে উঠে আসি। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমছে নেত্রকোনার সবকটি নদ নদীর পানি। তবে পানি কমলেও পর্যাপ্ত ত্রাণ সহায়তার অভাবে বানবাসীরা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 4 উপজেলার প্রায় 40,000-এর বেশি মানুষ। আমাদের এখানে দুইটা রাস্তা ভাঙ্গা যাওয়া, আমরা বাজার আসতে পারি না, কিছু নিতে পারি না, খাইতেও পারি না। 5 দিন ধরে কষ্ট করতেছে, খাওয়া নাই দাওয়া নাই, সব মানুষ এই অবস্থায়। এদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, ময়মনসিংহে 3 উপজেলার বানভাসী মানুষের জন্য 63 টন চাল ও 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের জিআর চাউল রয়েছে এবং আমাদের নগদ ক্যাশও আছে। চাহিদার প্রেক্ষিতে বিতরণের সাপেক্ষে আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বন্যার পানিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি হিন্টন। সোমবার সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। মেশিন লার্নিং ও এআই গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারে ভূষিত হন তারা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। The Royal Swedish Academy of Sciences has today decided to award the 2024 Nobel Prize in Physics to John Hopfield, Princeton University, USA, and Geoffrey Hinton, University of Toronto, Canada. প্রযুক্তি জগতের নিয়ন্ত্রণ যখন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে, তখন অ্যাডভান্স এআই নিয়ে কাজ করছেন এমন উদ্ভাবকের হাতেই উঠবে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার, তা এক প্রকার অনুমেয় ছিল। অবশেষে সেটাই সত্য হয়েছে। তথ্য ও অ্যালগোরিদম ব্যবহার করে একটি যন্ত্রকে মানুষের মতো বিচার বিশ্লেষণ করতে শেখানোর দুরূহ কাজটিতে অসামান্য ভূমিকা রাখায় এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি হিন্টন। Your friend has all kinds of properties, from what they look like to what their voice sounds like to where they went to college. হপফিল্ড নিউরাল নেটওয়ার্কের এমন একটি গঠন বানিয়েছেন যেটি তথ্য জমা রাখার পাশাপাশি সেখান থেকে নতুন তথ্য পুনর্গঠন বা রিকনস্ট্রাক্ট করতে পারে, আর সম্পূর্ণ স্বাধীনভাবে যে কোনো তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে সক্ষম এমন একটি প্রযুক্তির সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছেন জেফ্রি হিন্টন। বর্তমান সময়ে যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে গবেষণা চলছে, সেখানে এই দুটি আবিষ্কার যুগান্তকারী ভূমিকা রাখছে। 2023 সালে গুগলের লোভনীয় চাকরি ছেড়ে দেন এআই এর গডফাদার খ্যাত জেফ্রি হিন্টন। নিত্য নতুন প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে খোলামেলা কথা বলতে চান বলেই গুগল ছাড়েন তিনি। বর্তমানে ইউনিভার্সিটি অফ টরন্টোতে অধ্যাপনা করছেন হিন্টন। এর আগে তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেন যা অসংখ্য তথ্যের ভেতর থেকে মূল বৈশিষ্ট্য শনাক্তের পাশাপাশি সুনির্দিষ্ট একটি সিদ্ধান্তে আসতে সক্ষম। অন্যদিকে মার্কিন বিজ্ঞানী হপফিল্ড অধ্যাপনা করছেন নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। হপফিল্ড এমন একটি নিউরাল নেটওয়ার্ক বানাতে সক্ষম হয়েছেন যা শুধু ছবি জমা রাখা বা পুনর্গঠনে সীমাবদ্ধ নয়, বরং ছবির সুনির্দিষ্ট কোনো অংশ আলাদাভাবেও চিহ্নিত করতে পারে নেটওয়ার্কটি। পদার্থে নোবেল বিজয়ী হিসেবে নোবেল মেডেল, সনদপত্র এবং যৌথভাবে 1,10,00,000 সুইডিশ ক্রোনা পাবেন এই বিজ্ঞানীরা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12,80,00,000 টাকা। বুধবার ঘোষণা করা হবে এবছর রসায়নে নোবেল বিজয়ীর নাম। এর আগে সোমবার ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম। এতে যৌথভাবে নোবেল বিজয়ী হন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং দেহ গঠনে এর ভূমিকার জন্য এ সম্মাননা দেয়া হয় তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।